পৌঁছে গেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আমরা আমাদের সঙ্গে রকিবুল রাত রয়েছেন, সেখানে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী গাড়িটি এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছেছে এবং আমরা দেখছি যে তিনি এই মুহূর্তে গাড়ি থেকে নামছেন এবং তার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য উপদেষ্টারা রয়েছেন কিনা তা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা দেখছি যে তিনি শহীদ বেদির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখছি যে তাকে ছাতা দিয়ে তার দিকে তাকে এই শহীদ বেদির দিকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং ইতোমধ্যে আমি জানাচ্ছিলাম যে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং তার সকল প্রস্তুতি বেশ কিছুক্ষণ আগেই শেষ করে রেখেছিল এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। আমরা দেখছি যে তিনি বেদির দিকে আরও কিছুটা এগিয়ে আসছেন এবং আমি বলছিলাম যে ভাষা শহীদদের অর্থাৎ 1952 সালে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন অর্থাৎ মাতৃভাষা বাংলাকে দেশের মানুষের মুখের বুলি হিসেবে রাখতে অর্থাৎ উর্দু যেন রাষ্ট্রভাষা না হতে পারে সেজন্য মানুষজন যে প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। এবং একইভাবে এই 2024 সালে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্র জনতা তারা মানুষের অধিকার এবং তাদের ন্যায্যতার জন্য যে আন্দোলন করেছেন সেই আন্দোলন কিন্তু আমরা দেখছিলাম যে সেই আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন এবং গতকালই সেই যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বা তাদেরকে স্মরণ করেছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি আজকে সকালবেলায় মুক্তিযুদ্ধে অর্থাৎ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য নির্মিত জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং একই সঙ্গে তার পরপরই তিনি জাতীয় স্মৃতিসৌধ থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এলেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে আমরা দেখছি যে শহীদ বেদির দিকে এগিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং তিনি এই শহীদ বেদিতে যে শ্রদ্ধা নিবেদন করবেন তার জন্য কিন্তু পুরো প্রস্তুতি এখানে রয়েছে। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই মুহূর্তে তিনি শহীদ বেদির সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে শ্রদ্ধা জানাতে আসাকে কেন্দ্র করে আশপাশের যে এলাকাটি রয়েছে সেই আশপাশের এলাকায় আমরা দেখছি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী একই সঙ্গে সাধারণ মানুষ এবং অন্যান্য আরও অনেকেই জড়ো হয়েছে। তারাও এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই জায়গাটিতে এসেছেন এবং তারা বলছেন যে এই ভাষা শহীদদের স্মরণ অর্থাৎ গতকাল বিমানবন্দরে নেমে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে তিনি আখ্যায়িত করেছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছে সেই সাধারণ মানুষজন বলছে যে দীর্ঘদিনের যে শাসন এবং মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে অন্যান্য যে অধিকারগুলো রয়েছে তার বিরুদ্ধে যে ছাত্র জনতা এক হয়ে লড়েছে, তারা দীর্ঘদিন আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি নতুন দেশ তারা পেয়েছেন সেটি বলছেন সাধারণ মানুষ। এবং তারা বলছেন যে এই মুহূর্তে যেহেতু ভাষা শহীদ এছাড়া যারা এই দেশটিকে এনে দিয়েছেন মহান মুক্তিযুদ্ধের তাদের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টিও কিন্তু তারা বারবার বলছেন। আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিনিও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে আমরা এই উপদেষ্টা পরিষদের আরও একজনকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা প্রথমে প্রধান উপদেষ্টা এবং তারপর কিন্তু আমরা দেখছি যে আরও দুইজন উপদেষ্টা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগেই আমরা দেখছি যে অধ্যাপক আসিফ নজরুল এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন তিনিও এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন ভাষা শহীদদের স্মরণ করতে।
একই সঙ্গে আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অন্য যে সমন্বয়করা রয়েছেন তারাও এগিয়ে আসছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যিনি আছেন নাহিদ ইসলামও এই জায়গাটিতে এসেছেন এবং আমরা দেখছিলাম যে এই আন্দোলনের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে কোটা সংস্কারের যে আন্দোলনটি শুরু হয়েছিল তাতে কিন্তু শুরু থেকেই নাহিদ ইসলাম তিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং পরবর্তীতে তিনি বারবারই বলেছেন যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের আন্দোলন থেকে এক দফা আন্দোলনে পরিণত হয়েছে, এই কেন্দ্রীয় শহীদ মিনারেই সেই দফাটি উপস্থাপন করা হয়েছিল যে এক দফা অর্থাৎ সরকার এবং তার মন্ত্রী পরিষদের পদত্যাগ, সেটিও কিন্তু এখান থেকে করা হয়েছিল। আমরা দেখছি যে সেই নাহিদ ইসলামও এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে সবাই শহীদ বেদিতে অবস্থান করছেন এবং একই সঙ্গে আমরা গতকাল দেখছিলাম যে মোট 13 প্রধান উপদেষ্টা সহ মোট 13 জন শপথ গ্রহণ করেছেন, বাকি 3 জন ঢাকার বাইরে থাকার কারণে আসতে পারেনি। অর্থাৎ যে মোট 14 জন যারা ছিলেন তাদেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং তার আগে জাতীয় স্মৃতিসৌধে যখন শ্রদ্ধা নিবেদন করা হয় তখনও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যে উপদেষ্টারা রয়েছেন তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। তারা সেখানে উপস্থিত হয়ে শহীদদের স্মরণ করেছেন, যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করছিলেন। আমি একটু জানিয়ে রাখি যে গতকাল দুপুর 2টার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নামেন এবং তার আগেই ছাত্রদের যে রূপরেখা ছিল সরকার গঠন নিয়ে তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয় এবং তিনি গতকাল বাংলাদেশে নেমেই কিন্তু তিনি বলেছেন যে এই যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেন তিনি এবং তারপর এই আন্দোলনে যিনি প্রথম শহীদ হয়েছেন অর্থাৎ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তাকে স্মরণ করেন তিনি এবং তার সঙ্গে অন্যান্য যারা এই আন্দোলনকে ঘিরে প্রাণ হারিয়েছেন তাদেরকে স্মরণ করেন এবং একই সঙ্গে তিনি বলেন যে বাংলাদেশের যে তরুণ সমাজ রয়েছে সেই তরুণ সমাজ যে আমূল পরিবর্তন আনতে পারে তা ইতোমধ্যে তারা দেখিয়ে দিয়েছে এবং তাদের এই হাত ধরে যেন তাদের সৃজনশীলতা, তাদের মেধা এগুলোকে কাজে লাগিয়ে যেন দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয় সেজন্য তিনি কাজ করবেন। আমরা এই মুহূর্তে দেখছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাকি যে উপদেষ্টারা রয়েছেন এই অন্তর্বর্তী সরকারের তারা শ্রদ্ধা অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং আমরা কিন্তু দেখছি যে দুই শিক্ষার্থী এই আন্দোলনের পুরোধা অর্থাৎ নাহিদ ইসলাম এবং আসিফ তাদের হাতেই কিন্তু তুলে দেওয়া হয়েছে এই শহীদদের প্রতি শ্রদ্ধা দেওয়ার দায়িত্বটি। অর্থাৎ তারা যে দেশে দ্বিতীয় বিজয় নিয়ে এসেছে, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে এসেছে, তাদের হাত ধরেই সেই স্বাধীনতাটির কিন্তু পূর্ণতা দিতে চাই আমরা দেখছি। এবং গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটিই বলছিলেন যে তরুণরা যে সংস্কারের জন্য এগিয়ে এসেছে, দেশের যে পরিবর্তনের জন্য এগিয়ে এসেছে সেই পরিবর্তনের জন্যই তিনি কাজ করবেন এবং একই সঙ্গে বাংলাদেশ যেন একটি সুখী, সমৃদ্ধি, সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই বিষয়টিও কিন্তু তিনি বারবারই আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি উপদেষ্টা মণ্ডলী তারা এখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ বেদি থেকে ফিরে যাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখি ইতোমধ্যে যারা নতুন করে দর্শক যুক্ত হয়েছেন তাদের জন্য, কিছুক্ষণ আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যারা ভাষা শহীদ যারা রয়েছেন ভাষা শহীদদের স্মরণে এই নির্মিত শহীদ মিনারে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার কিছুক্ষণ পরেই বাকি যে 13 জন রয়েছেন উপদেষ্টা সেই বাকি 13 উপদেষ্টা তারাও এখানে এসেছেন এবং তাদের পক্ষ থেকে আমরা দেখছিলাম যে বাকি যে দুই শিক্ষার্থী রয়েছে এই নতুন উপদেষ্টা মণ্ডলীতে তারা দুইজনই কিন্তু সেই শহীদ বেদির দিকে এগিয়ে এসেছেন, তারা ভাষা শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে ফেরত যাচ্ছেন যারা কিছুক্ষণ আগেই এখানে শ্রদ্ধা জানালেন অর্থাৎ উপদেষ্টারা। এবং আমি আগেই বলছিলাম যে এই নতুন সরকার এবং নতুন সরকারের উপদেষ্টাদের স্বাগত জানাতে এবং একই সঙ্গে যে সাধারণ মানুষজন রয়েছে তাদের তো একটি উচ্ছ্বাস রয়েছে যেটি আমরা
5 আগস্ট দেখেছি ছাত্র জনতার এবং আপামর সব মানুষের যে মিছিল নেমেছিল রাজধানী ঢাকায়, সেই তাদেরই কিন্তু অনেককেই আমরা দেখছি যে তারাই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন। তারা এখানে এসে অর্থাৎ এই নতুন যে সরকার তাদেরকে এক পলক দেখতে অনেকে এসেছেন তাদেরকে শুভকামনা জানাতে। আমি বলছিলাম গতকাল দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসেন এবং তারপর নির্ধারিত যে বলা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, তার জন্য বঙ্গভবনে 9টার দিকে অর্থাৎ গতকাল রাত 9টার পরে রাষ্ট্রপতি প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পড়ান এবং তারপরে তিনি বাকি যে উপদেষ্টারা উপস্থিত ছিলেন তাদেরকে শপথ পড়ান। এবং তারা কিন্তু শপথ গ্রহণের পরেই বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে গণমাধ্যম কর্মীরা কথা বলেছেন। তাদের সবারই কথা ছিল যে যেহেতু নতুন একটি শুরু হয়েছে, নতুন তরুণ প্রজন্মের হাত ধরে যেহেতু একটি আন্দোলন হয়েছে, সেক্ষেত্রে এই যে তরুণ প্রজন্মের যে চাওয়া রয়েছে সেই চাওয়া অনুযায়ী তারা দেশ গড়তে চান এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি কথা সবার আগে তারা বলেন যে প্রথমত আইন শৃঙ্খলার যে বিষয়টি রয়েছে সেই আইন শৃঙ্খলার বিষয়টির ঠিকঠাক করে সুরাহ করে তারা যে ভবিষ্যৎ যে নির্মাণ সেই নির্মাণের দিকে তারা এগোবেন। আমরা দেখছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা একে একে আবার গাড়িতে উঠছেন এবং তারা চলে যাচ্ছেন। গতকালকে আমরা জেনেছিলাম যে এই নতুন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন এবং তার পরবর্তীতে ভাষা শহীদ যারা রয়েছেন সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সম্পূর্ণ হয়েছে। পরবর্তী তাদের এখন পর্যন্ত কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি আমরা জানতে পারিনি। এবং এই সরকার গতকাল যখন পরিবর্তনের কথা বলছিল সেটির ধারাবাহিকতাও কিন্তু আমরা দেখলাম। অর্থাৎ প্রথমে তারা যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে অর্থাৎ এই 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যারা একটি দেশের জন্ম দিয়ে গেছেন সেই দেশের শহীদদের তারা প্রথমে শ্রদ্ধা জানিয়েছেন এবং বলা হয়ে থাকে যে 52 ভাষা আন্দোলনের হাত ধরেই এসেছে 1971 সালের বাংলাদেশ বা স্বাধীনতা। সেক্ষেত্রে তার পরবর্তীতে আমরা দেখলাম যে তারা এই 52তে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে নির্মিত যে স্মৃতিস্তম্ভ সেই স্মৃতিস্তম্ভে তারা শ্রদ্ধা জানিয়ে গেলেন। অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশের যে রূপকল্প তারা দিচ্ছেন সেই রূপকল্পের শুরুটা আমরা দেখলাম যে তারা ইতিমধ্যেই করেছেন এবং গতকালকেই এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন এই সরকার তারা দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখছি যে তারা তাদের যে দেশের ইতিহাস ঐতিহ্যের যে বিষয়টি রয়েছে সেই ইতিহাস ঐতিহ্যকে কিন্তু তারা ধারণ করছেন এবং সেখানে গিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা যদি একটু পরবর্তী আপনাদের আসলে দেশ সংস্কারে আসলে পরবর্তীর তো আর সময় হয়নি, কালকে রাতে শপথ ছিল, আজকে সকালে এই অনুষ্ঠানগুলো, এখন একটা অনানুষ্ঠানিক আলোচনায় বসবো। কাজ শুরু না করলে তো পরবর্তী পরিকল্পনা বলতে পারবো না, তো পরিকল্পনা তো একটা নিতেই হবে, সেজন্য একটু সময় দিতে হবে। ব্যক্তিগতভাবে যদি আপনাদের একটু জানতে চাই যে আপনার যদি ব্যক্তিগত কি পরিকল্পনা দেশের জন্য? আমার পরিকল্পনা আগেও যা ছিল এখনো তাই। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। ধন্যবাদ আপনাকে। আসেন। আমরা এই চ্যালেঞ্জের সর্বোচ্চ প্রস্তুত আছি এবং হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দায়িত্ব পেয়েছি। এই সর্বোচ্চ চেষ্টা করবো। এখানে ছাত্রদের নেতৃত্বে একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে যে স্বৈরতান্ত্রিক হাসিনা সরকারের পতন ঘটেছে এবং সরকার আবির্ভূত হয়েছে।
ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে। তো সেই দিক থেকে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। আসিফ ভাই, আপনার থেকে একটু জানতে চাই, আমরা তারুণ্যের যে একটি সংমিশ্রণ সেটি দেখতে পাচ্ছি, সে তারুণ্য এখন কি সুযোগ পাচ্ছে, সব ক্ষেত্রেই কি এটি পাবে কিনা? আমরা আমাদের এই সরকারে যারা আছেন সকলের থেকেই সহযোগিতাপূর্ণ মনোভাব এবং স্নেহ এবং শ্রদ্ধা সবই পাচ্ছি, এবং আমরা মনে করি এই সহযোগিতাপূর্ণ মনোভাব এই সরকার তার পূর্ণ মেয়াদ কালে আমরা পাবো, এবং আমরা সমানভাবে আমাদের কথাগুলো রাখতে পারবো, শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো, এবং আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছে, দেশ সংস্কারের কথা আপনারা বলছিলেন, বিশ্ববিদ্যালয়গুলো কি প্রথমে জরুরি কিনা? হল বাণিজ্য থেকে শুরু করে হল দখলের যে বিষয়গুলো, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা 5-6 বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে, যেহেতু এখন আমরা সরকারে আছি, আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব। কথা বলেছি, তারা বলছেন যে একটি নতুন শুরু, একটি দেশের যেহেতু নতুন করে শুরু করা হচ্ছে, সেক্ষেত্রে তারা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছুকে নিয়েই কিন্তু মূলত তারা এগোতে চায়। সেই ইতিহাস ঐতিহ্যের বড় স্বাক্ষর যেহেতু আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং নানান গণ অভ্যুত্থান, সেক্ষেত্রে তারা বলছেন যে এগুলোকে স্মরণ করেই ভবিষ্যৎ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমরা দেখছি যে বেশ কয়েকজন তারা এই কেন্দ্রীয় শহীদ বেদিতে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে এখন পর্যন্ত আছেন। আমি বলছিলাম গতকাল বাংলাদেশে আসার পরেই কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিভাবে এই দেশকে গড়বেন, অর্থাৎ তার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি কিভাবে পালন করবেন তার একটি ঘোষণা কিন্তু তিনি ইতোমধ্যে দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন তার উপর ভরসা রাখতে, যেহেতু ইতোমধ্যে অর্থাৎ এই 5 আগস্টের পরে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ থেকে চলে যান, তারপরে যে দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাটের খবর আমরা শুনেছি, বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের খবর আমরা শুনেছি, সেই জায়গাগুলোতে তিনি সংস্কার করতে চান সবার আগে, অর্থাৎ আইন শৃঙ্খলাকে তিনি সবার আগে গুরুত্ব দিতে চান, অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটিকে তিনি সবার প্রথমে দেখতে চান। এবং একই সঙ্গে তরুণরা যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেক্ষেত্রে তরুণ নেতৃত্ব নানান পরিবর্তনের কথা বলেছে পুরো আন্দোলন জুড়ে। তারা এই দেশের নানান সংস্কারের কথা বলেছেন এবং তাদের সেই সংস্কারের নানান নমুনাও আমরা গত দুই দিন ধরে দেখছি। অর্থাৎ তারা অনেকেই দেখছি যে তারা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, অনেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, অনেকে রাস্তা ঝাড়ু দিচ্ছেন, এবং সংসদ ভবন বা অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে সেসব স্থাপনায় যে ভাঙচুর এবং লুটপাট হয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখছি যে তারা পরিষ্কার করেছেন। এবং যেহেতু এই নতুন নেতৃত্বের 2 জন এই উপদেষ্টা হিসেবে তারা শপথ নিয়েছেন গতকালকে, সেক্ষেত্রে তরুণ সমাজ যারা রয়েছেন, এছাড়া দেশের যে জনগণ রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে এই তরুণ নেতৃত্ব কি পরিবর্তন নিয়ে আসে, এবং তারা সেই বিষয়ে আশাবাদী যে তরুণ নেতৃত্ব একটি ভালো পরিবর্তন নিয়ে আসবে, যেটি দেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। মুক্তি, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ।
সহকর্মী রকিবুল রাহাত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা দেখছিলাম যে কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে বাকি ১৩ জন উপদেষ্টা রয়েছেন তারা সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এর আগে তারা ছিলেন জাতীয় স্মৃতিসৌধে, সেখানে তারা ১৯৭১-এর মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। তার পুরোটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখছেন এখন জনপদে।